ঈদের পর জামাত এনসিপির বৃহত্তর কর্মসূচি আসবে রাজপথে। জামাত এনসিপি জানে উপরে উপরে তারা যতটাই বলুক না কেন যে সংসদে আমরা সমাধান চাই, বাস্তবিক পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কার তার আগে সংসদে যে কোনো কিছু সমাধান সম্ভব নয়, এটা জামাত নোস অ্যান্ড এনসিপি নোস। সংসদ ফ্যাসিবাদ চর্চার একটা প্রাণকেন্দ্র। এই সংসদ একটা অসম সংসদ। এই সংসদের ভালো কোনো ইতিহাস নেই। এই সংসদের ইতিহাস ব্যর্থতার ইতিহাস, একদলীয় শাসন কায়েমের ইতিহাস। বরং বাংলাদেশে ভালো কিছু যা হয়েছে তা রাজপথে হয়েছে, অন্যভাবে হয়েছে, সংসদের বাইরে হয়েছে। সাংবিধানিকভাবে ভালো কিছু বাংলাদেশে হতে পারেনি এবং কখনো হবেও না এই সংবিধান পাল্টানোর আগ পর্যন্ত। কারণ ৭২-এর সংবিধানটা ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে মূলত ক্ষমতাসীনরা যাতে ফেসিস্ট হয়ে উঠতে পারে। এই জন্য দেখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো কি, এর একটা উত্তর দিব যে জিয়াউর রহমানের মতো একজন মহান ব্যক্তি ক্ষমতায় এসেছেন এবং তার শাসন। জিয়াউর রহমান যে ফরমানগুলো জারি করেছিলেন অথবা তার যে শাসন, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো কিছু। এটা কি সংসদের মাধ্যমে কিংবা সংবিধানের মাধ্যমে এসেছিল? নেভার। এটা কাটা লাইনে এসেছিল। ওই কাটা লাইনেই বাংলাদেশের জন্য রহমত ছিল। এখন এই বিএনপি আজকে ক্ষমতায়, তারেক রহমান যাই বলেন না কেন, এরপরে আমাদের অতীতে ছিলেন খালেদা জিয়া, এগুলোকে যদি বাংলাদেশের জন্য আমরা রহমত ধরি, এই রহমতের প্রোডাকশন কিভাবে হয়েছে? জিয়াউর রহমানের অসাংবিধানিক এবং সংবিধান অনুযায়ী অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে সংসদের বাইরে। আমরা তারেক রহমানকে পেয়েছি কিভাবে? জিয়াউর রহমান না থাকলে তো তারেক রহমানকে পেতাম না। জিয়াউর রহমানকে পেয়েছি কি সংসদের মাধ্যমে না সংবিধানের মাধ্যমে? কাটা লাইনে, উল্টা লাইনে, একদম অসাংবিধানিক লাইনে। তো এই জন্য সংসদ বাংলাদেশে কিছুই দিতে পারেনি। যা দিয়েছে রাজপথ, যা দিয়েছে সিপাহী বিপ্লব, অভ্যুত্থান। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণতন্ত্র ছিল না। সেই ৭৩ নির্বাচনেই শেখ মুজিব গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন। এরপরে ৭৫ সালে তো ৭৪ সালে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন। এরপরে অভ্যুত্থান, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। গণতন্ত্র মূলত মোটামুটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বাংলাদেশে ৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। সেই ৯০-এর গণঅভ্যুত্থান এটাও কি সাংবিধানিক? গণঅভ্যুত্থান কখনো সংবিধানে থাকে না এবং ওটা সংসদেও হয় না, ওটা হয় রাজপথে। তাহলে বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্জন, ওটাও কিন্তু সংসদে হয়নি, সাংবিধানিকভাবে হয়নি, ওটা হয়েছে রাজপথে। এরপরে আবার ফ্যাসিবাদ, এমনকি তত্ত্বাবধায়ক সরকার একটা ভালো জিনিস, ওটাও কিন্তু সংসদে হয়নি, ওটাও রাজপথের আন্দোলনের মাধ্যমে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ইনিশিয়েট হয়েছে ৯০-তে, এরপরে ৯৬-তে বাধ্যতামূলক করা হয়েছে, তাও জোরালো আন্দোলনের মাধ্যমে। সংসদে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ভালো কিছু হয়েছে একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবেন না, সম্ভব নয়। এরপরে ২০২৪, এই ২৪ হয়েছে রাজপথে এবং ২৪-এর বিপ্লবের ফলে আমরা একটা জুলাই সনদ পেয়েছি, যে জুলাই সনদ বাস্তবায়িত হলে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে, জবাবদিহিমূলক রাষ্ট্র হয়ে উঠবে। এবং যে জুলাই সনদ বাস্তবায়নের ফলে বাংলাদেশে একটা ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া একটা ফ্লেভার পাওয়া যাবে। এখানে আর কেউ ফেসিস্ট উঠতে পারবে না, একটা সভ্য রাষ্ট্র হয়ে উঠবে বাংলাদেশ। ৭২-এর সেই গ্যারাকল বা ভিশাস সার্কেল থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এখন হচ্ছে এই যে জুলাই সনদ, এটা কি সংসদে হয়েছে? না, এটাও হয়েছে রাজপথে, কাটা লাইনে, উল্টা লাইনে, সাংবিধানিক পদ্ধতির বাইরে। এই জন্য সংসদে যে কিছু হবে না এটা ইতিহাস সাক্ষ্য দেয় এবং জামাত এনসিপি জানে। এই জন্য ঈদের পর জামাত এনসিপি রাজপথে কর্মসূচি দিতে পারে। সংসদে তারা বলবে, সংসদের ভিতরে আলোচনা চলবে, বাট মূল চেষ্টাটা থাকবে সংসদের বাইরে। বৃহত্তর কর্মসূচি দিবে এবং এই কর্মসূচির ফলে বিএনপি সরকার মারাত্মক গ্যারাকলে পড়বে। ১.৫ মাসের মধ্যেই বিএনপির ১২টা বেজে যাবে। এভাবে একদিকে ইরান ভার্সাস ইউএস ইসরায়েল ওয়ার, এটা এসকেলেট করতে পারে এবং এর ইম্প্যাক্ট তখন বাংলাদেশের উপর পড়া শুরু করবে। এই যে এখন ইম্প্যাক্ট পড়েনি, এটা ইউনূস সরকারের অর্জন। জাহাজ টাজ আগেই হরমুজ প্রণালী পার হয়ে এসেছিল। আবার ইউনূস সরকার ইরানের পক্ষে ছিল বা সরাসরি ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল না, কিন্তু খলিলুর রহমান একদম ওই ইসরায়েলের লাইনে চলে গেছেন।
এই যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর পড়বে। ঈদের পরপরই শুরু হবে, জ্বালানি এবং গ্যাস সংকট হবে, ওয়ার্ল্ড ওয়াইড হবে। তার মধ্যে বাংলাদেশ তো বুঝে নেই। আর বিএনপি অলরেডি স্বীকার করা শুরু করেছে যে আমাদের ভাগ্য খারাপ, আমরা ক্ষমতা আসলেই যুদ্ধ লেগে যায়। মির্জা ফখরুল স্বীকার করেছেন। তো এতে একদিকে ভয়াবহ জ্বালানি সংকট আসবে, এটা সিএনএন সহ অনেক আন্তর্জাতিক গবেষণা সংস্থাও বিশ্লেষণ করছে যে বাংলাদেশ ভয়াবহ একটা সংকটের মুখে পড়তে যাচ্ছে। ছোটখাটো দুর্ভিক্ষের মতো একটা অবস্থা হতে পারে তাদের। এবং বিএনপি এমন একটা অপদার্থ সরকার, এই বাংলাদেশে যে এরকম অঘটন ঘটতে পারে এটা প্রেডিক্ট করার মতো যোগ্য লোকও তাদের নাই। এবং বিএনপি অস্বীকারের রাজনীতি করে, ব্যর্থতা স্বীকার করে না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যেমন সড়ক পথে যে ভয়াবহ ব্যর্থতা, এটা স্বীকার করে না বিএনপির মন্ত্রীরা। তারা বলে চ্যালেঞ্জ দেয়, কোনো ব্যবস্থাপনা নেই, কোনো ভাড়া বেশি নেই, অথচ সবার চোখের সামনে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। একদম মানে দিনে দুপুরে বাটপারি করে। এই বাস্তবতায় দর্শক, একদিকে ইরান যুদ্ধের ফলে একটা ভয়াবহ সংকট, আর একদিকে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া না নেয়া, এইসব বিষয় নিয়ে রাজনীতি উত্তাল হয়ে পড়বে। এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিশেষ করে এই জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের নির্বাচনে জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সামনে ইউনিয়ন পর্যন্ত প্রশাসক বসানোর পরিকল্পনা বিএনপির আছে, যাতে তারা নেতৃত্ব তৈরি করতে পারে এবং পদে থেকে নির্বাচন করতে পারে। তো এই যে ভয়াবহ পরিকল্পনা করছে, এর বিরুদ্ধে রাজপথে আন্দোলন করাবে শীঘ্রই। যেটা দেখা যাবে যে রাজপথের আন্দোলন জামাত এনসিপির, আর আন্তর্জাতিক সংকটের কারণে বাংলাদেশে যে সংকট হবে, এটা একই সময়ে আমাদের সামনে আসবে। তখন এমনিতেই বিএনপির লোকজন অর্থ তছরূপ করছে, গরিবের ত্রাণের টাকা দিয়ে ছাত্র দলকে প্রধানমন্ত্রী ঈদ সালামি দিচ্ছে, টাকা পয়সাও থাকবে না। তখন বলবে যে পয়সা নাই নির্বাচন করার মতো। একটা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে বাংলাদেশ, যার ফলে পুরো বিএনপি সরকার বেকায়দায় পড়বে। বিএনপি সরকার 12টা বাজবে কেন? একদিকে আন্তর্জাতিক সংকটের প্রভাব, আর একদিকে জামাত এনসিপির আন্দোলন। তবে জামাত এনসিপির জ্বালাও করা, হরতাল অবরোধ করা দরকার হবে না। সিম্পল আন্দোলন করলে তাতেই বিএনপির শিকড় নড়ে যাবে। আর ইতিহাস এটাই বলে, বিএনপি আন্দোলন সহ্য করে টিকে থাকতে পারে না। হাসিনা পারে, হাসিনা সেই 5 মের আন্দোলন সহ্য করে টিকেছিল, দমন করে। আরো নানান আন্দোলন, বড় বড় আন্দোলন, 28শে ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর রায়ের দিনের আন্দোলন, সব মোকাবিলা করে টিকেছিল 15.5 বছর। কিন্তু বিএনপি এটা পারে না। তারা আন্দোলনের মুখে খুব সহজেই নতি স্বীকার করে, পিছু হটে। এটা ইতিহাস বলে। তো দর্শক, যার ফলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে 1.5 মাসের মধ্যেই। খবর নির্বাচন ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামাত এনসিপির। জুলাই সংবিধান অধিবেশন আহ্বানের শেষ সময় পার হয়ে গেছে। এর মানে এটা নিয়ে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। সংবিধান সংস্কার পরিষদ, গণভোট এবং এই প্রশাসক নিয়োগ সবগুলো মিলিয়ে জামাত এনসিপি সিদ্ধান্ত নিয়েছে তারা ঈদের পর বৃহত্তর কর্মসূচিতে যাবে। 11 দলীয় জোটের ব্যানারে কর্মসূচি হবে।